অটোমেটিক রেসপন্স ডিভাইস তখন অ্যাকচুয়েট হয়ে গেছে, লিফটার 8 ফ্লোরে উঠবে না, ও সোজা 6 ফ্লোরে এসে দরজাটাকে ওপেন করবে। অর্থাৎ লিফট সেফটি যারা মেইনটেনেন্স যারা করছে তাদের কাছে জেনে নিন যে এআরডি সিস্টেম আমাদের ঠিক মতো অ্যাক্টিভ করে কিনা আর ফায়ার সুইচ অ্যাক্টিভ করে কিনা। তার জন্য যখনই মেইনটেনেন্সের লোক আসবে, ইলেকট্রিশিয়ান প্লাম্বার যারা আছে মেইনটেনেন্স যারা হেড, তারা দাঁড়িয়ে একবার দেখে নেবে যে তারা সব ঠিক মতো লিফট সেফটিটাকে মেইনটেইন করা আছে কিনা। এবার চলে আসি আমি লিফট সেফটি ছাড়া ফায়ারের ডাইরেক্ট চলে আসি। ফায়ারের আমরা যখন কথা শুনি লোকের মনের মধ্যে একটা প্যানিক ক্রিয়েট হয়, ফায়ার হয়েছে। ফায়ারটা কেন হয়, কিসের জন্য হয়? আমি যদি এখন লিটারেচারি বোঝাই তো 1.5-2 ঘন্টা লেগে যাবে। আমাকে শর্ট ফর্ম আসতে হবে। শর্ট ফর্মটা কি? একটা আগুন লাগে, সচেতনতার অভাব, অজ্ঞতা, ফায়ার ফাইটিং সম্বন্ধে না জানার ফলে। আমি গত মাসে নিউটনে একটা হাই রাইজ বিল্ডিং এ ট্রেনিং করাচ্ছিলাম। আমি বললাম 10 ফ্লোরে কেউ একজন সিগারেট খেলো, সিগারেট ছুঁড়ে ফেলে, অনেকে হ্যাপি থাকে ছুঁড়ে ফেলে। তিনি জানেন না সিগারেটের টুকরোটা একজন 4th ফ্লোরে একজনের বেডরুমে ঢুকে গেল। আর সেই ঘটনাটাই কিন্তু নিউটনে একটা বিল্ডিং হয়েছে। আমি কমপ্লেক্সের নামটা বলছি। তো বলে আমাদের এইভাবে আগুনটা ধরেছে। তিনি জানেন না যে ম্যাডাম রান্নাঘরে ব্যস্ত, বাড়িতে কেউ নেই, তার অলরেডি বেডরুমে আগুন ধরে গেছে। তো এটা হচ্ছে সচেতনতার অভাব। যদি সিগারেটটা ফেললে তিনি জানেন না সিগারেটের টুকরোটা 10 তলা থেকে গ্রাউন্ড ফ্লোরে নাই করতে পারে। আপনাদের এখানে প্রচুর গেস্ট আছে, প্রচুর ভিজিটার্স আসছে, সিগারেট ফেলে দিল, কমন জিনিস। ওই একটা সিগারেটের টুকরো কোনো কাগজ, কাপড়, প্লাস্টিক কোনো জায়গায় কাঁচ লাগে, সেখান থেকে প্রথমে যে আগুনটা দেখা যায় তাকে বলি ফায়ারের প্রাইমারি স্টেজ, প্রাথমিক পর্যায়ে। আগুনটা জ্বলছে, দেখলো মেইনটেনেন্সের সব লোকেরা, সিকিউরিটি দেখলো, বললে এটা কিছু হবে না, ও একটু জল দিলে নিভে যাবে, ছেড়ে দিয়ে চলে গেল। এইবার যে ছেড়ে দিয়ে চলে গেল, ওই আগুনটা আস্তে আস্তে করে বাড়তে শুরু করছে, তাকে বলছে ফায়ারের গ্রোথ স্টেজ। একটা সময় আছে যখন দাউ দাউ করে জ্বলছে, তাকে বলছে ফায়ারের ডেভেলপ স্টেজ। কোনো আগুন डेवलप स्टेज से देवे छोटू आगू छोटा सा चिंगारी आप देख रहे हैं, पहले देखिए वहाँ पे पानी का डाल दीजिए, किसी भी कारण बंद कर दीजिए, तब आपका आग बंद। छोटू आगू देखे छाड़बे ना, সঙ্গে সঙ্গে ওটাকে কিল করবার চেষ্টা করবে, কারণ এই থেকে যখনই ছেড়ে দেবে আগুনটা বেরিয়ে যেতে পারে। সচেতনতার অভাব, অজ্ঞতা। জিনিস আগুনটা ফেলে দিলে জ্বলছে, দেখলো বললো না, এটা তার অজ্ঞতার পরিচয়। তিনি জানেন এটা আপনার সচেতন, আর অজ্ঞতাও নেই, আগুন লাগে। ভাই ফায়ার এক্সটিংগুইশার কি কারণে হয় আমরা তো জানি না, হয়তো কোনো ট্রেনিং হয়নি। এটা হচ্ছে ল্যাক অফ নলেজ অফ ফায়ার ফাইটিং। ফায়ার ফাইটিং সম্বন্ধে না জানার পর 3টে কারণের জন্য আগুনটা লেগে যেতে পারে। আমরা যতই ট্রেনিং করাই না কেন, ফায়ারের ক্ষেত্রে আমরা ক্লাসিফিকেশন অফ ফায়ার বোঝাই, এ টাইপ, বি টাইপ, সি টাইপ, ডি টাইপ, ই টাইপ, সব শুনবেন, একটু পরে ভুলে যাবেন। আপনাকে স্টেটমেন্ট জানতে হবে যে আগুনটা লাগলে কি করা উচিত, এটা ফার্স্ট জানা উচিত। আগুন লেগেছে, প্রথমে আপনি কিল করে দিন। ফায়ার, FIRE, একটা জায়গায় আগুন লাগলো, আপনি সকালবেলা মর্নিং ওয়াক করছেন, দেখলেন হঠাৎ আপনার ওই যেখানে ইলেকট্রিক্যাল রুম সেখান থেকে ধোঁয়া বেরোচ্ছে, আপনি দেখলেন, তো ফায়ার আপনি ফাইন্ড করলেন, ইনফরমেশন দিলেন তাকে, সঙ্গে সঙ্গে মেইনটেনেন্স টিমকে ইনফরমেশন, ভাই আমি দেখছি ইলেকট্রিক্যাল রুম থেকে ধোঁয়া বেরোচ্ছে, এই ইনফরমেশন। আর রেস্ট্রিক্ট, যিনি ইনফরমেশন পেলেন দৌড়ে গেলেন, দেখলো ইলেকট্রিক্যাল ফায়ার, একটি জল নিয়ে চলে গেল, মৃত্যুকে হাতে নিয়ে চলে গেল, ইলেকট্রিক্যালের জল দিল, শর্ট সার্কিটে মারা গেল। তাহলে প্রথমে কি করতে হবে, আর রেস্ট্রিক্ট, কোনোভাবে আগুনটাকে আমাকে আটকাতে হবে। অ্যান্ড নেক্সট ইভাকুয়েট, যখন আগুন লাগে তখন মানুষকে ইভাকুয়েট করুন, বার করে নিয়ে চলে আসুন। দেখা যাচ্ছে আপনার বাড়িতে, আপনার ফ্ল্যাটে, সুন্দর করে ফ্ল্যাটে আপনার ডিজাইন করা, প্রচুর ইলেকট্রিক্যাল গেজেট রয়েছে, আপনি মনে করলেন এই গরম পড়েছে, আমার বাড়িতে 3টে এসি আছে, আরো 2টে এসি কিনে, একটা মাইক্রোওয়েভ আছে, আরেকটা মাইক্রোওয়েভ কিনে, একটা ইন্ডাকশন, আরেকটা ইন্ডাকশন কিনে, আপনি দুনিয়ার ইলেকট্রিক্যাল গেজেট কিনে নিয়ে ঘর ভর্তি করে দিন। ইলেকট্রিশিয়ান কি আছে, ঠিক আছে, ইলেকট্রিশিয়ানকে জিজ্ঞাসা করেন, ভাই আমার এখানে এতগুলো ইলেকট্রিক্যাল গেজেট বাড়িতে আছে, আরো নিয়েছি, কি করবো? সঙ্গে সঙ্গে বলো, স্যার আপনার এখানকার যা লোড দেওয়া রয়েছে এক্সট্রা কেবিল লাগবে, 2 কোর হবে না, 4 কোর লাগবে, আপনার অ্যাম্পিয়ার আরো বাড়াতে হবে, আপনার যেখানে এমসিপিটা আছে, মিনিয়েচার সার্কিট ব্রেকার, ওটা চেঞ্জ করতে হবে। ওই যে 3-4 হাজার টাকার হিসাব হলো, আপনি কোনোদিন করবেন না। আপনি চলে গেলেন গেটের ওপারে, সেখানে ইলেকট্রিক্যালের দোকান থেকে না কিছু করবেন না স্যার, আপনি কিছু মাল্টিপ্লাগ নিয়ে যাবো, বিজনেস করার জন্য রেট পেট করেছে, আপনি কিছু মাল্টিপ্লাগ কিনে নিয়ে যাবেন, 150-200 টাকা দিয়ে মাল্টিপ্লাগ নিয়ে দেয়, দুনিয়ার কেবিল লাইন আপনি তুলে দিবেন।
যেই মাল্টিপ্লাগ অন করলেন সুইচ অন বাস্ট করে গেল। কারণ এটা হচ্ছে আপনার সচেতনতার অভাব। কারণ যা ইলেকট্রিক্যাল কেবল থাকা উচিত তার থেকে আপনার কেবলটা মোটা হওয়া উচিত, অর্থাৎ 2 কোরের জায়গায় 4 কোর হওয়া উচিত। লোড ক্যাপাসিটি আপনি ক্যালকুলেট করেন, কিন্তু আপনি আপনার ফ্যাক্টরিতে যখন মেশিন কেনেন সঙ্গে সঙ্গে তো মেশিনটা কেনেন না, তার আগে আপনি ইলেকট্রিক্যাল লোডকে যে লোড ক্যাপাসিটি ক্যালকুলেশন করাচ্ছেন, একটা মেশিন কিনলেন, তারপর এক সপ্তাহ ট্রায়াল রান করছেন, তারপর প্রোডাকশনে দিচ্ছেন। তার নিজের বাড়িতে যখন জিনিস কিনলেন সঙ্গে সঙ্গে আমি ইলেকট্রিক্যাল লাইন চালালেন, মাইক্রোওভেন এক্ষুনি রান্না করবো, এক্ষুনি খাবো, এক্ষুনি অফিসে যাবো, তারপর মনে হয় লোড ক্যাপাসিটি আমরা কেউ চেক করি। নাম্বার ওয়ান। নাম্বার টু, যত ইলেকট্রিক্যাল রুম আছে, যারা এখানে মেইনটেনেন্সের লোক আছে, তারা ইলেকট্রিক্যাল রুমটা রেগুলার তারা মেইনটেইন করছে, অর্থাৎ ডাস্ট ফ্রি করছে। যেখানে আপনার আর্থিং আছে, আর্থিংটাকে তারা প্রপার চেক করছে, এগুলো যে তাদের ডিউটির মধ্যে আছে। আপনার নিজের বাড়িতে আপনি ইলেকট্রিক্যাল রুমটা কখনো চেকিংই করেন না, সেই যখন সিএসসি লোক আছে মিটার দেখার জন্য, মিটারটা দেখার জন্য খালি গেটটা খোলেন, তারপর জীবনে খোলেন না। আপনার আর্থিং কখনো আপনি চেক করে দেখেন না, ইঁদুরে কেটে দিয়ে গেছে একটা মোটা তার। আপনার বাড়িতে এতগুলো ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স গেজেট চলছে, আপনার ম্যাক্সিমাম ক্ষেত্রে ফল্ট। তার মানে ইলেকট্রিক্যাল যে কারেন্ট একটা ওয়েভের মতো, যে কারেন্টটা যাচ্ছে আমার সে রিটার্ন হবে, তো রিটার্নের জায়গাটাই আপনার কাটা, আর্থিং ঠিক নেই, তো দেখা যে আপনার ভোল্টেজ ফ্ল্যাকচুয়েট করে যাচ্ছে, আপনার কিন্তু বিপদ ঘটে যাচ্ছে, নিজে নষ্ট হয়ে যাচ্ছে। তার কারণ ইলেকট্রিক্যাল গেজেট, ইলেকট্রিক্যাল সিস্টেম পিরিয়ডিক্যালি চেকিং করা কিন্তু ম্যান্ডেটরি। সেফটি একটা ফার্স্ট সাবজেক্ট, শুনতে ভালো লাগে, কিন্তু মেনটেন না করতে পারি কিন্তু বিপদ অবধারিত। চলে আসি ফায়ারের মধ্যে তিনটে ভাগ আছে: প্রোটেকশন, ডিটেকশন এন্ড ইভাকুয়েশন। প্রোটেকশনের ক্ষেত্রে দেখা যায় প্রত্যেক ফ্ল্যাটের মধ্যে আপনার এবার হাফ ল্যান্ডিং এ এই এক্সটিংগুইশারগুলো রাখা আছে। এই কি ফাংশন আপনি জানেন না, আমি আজকে বলে দেবো, সাবজেক্টটা ক্লিয়ার। আপনারা দেখবেন প্রত্যেক ফ্লোরে এই আপনার এখানে হোস রাখা আছে। এই হোসের সাথে এখানে আছে আপনার এই ব্রাঞ্চ পাইপ, এটাকে আমরা বলি শর্ট ব্রাঞ্চ পাইপ। শর্ট ব্রাঞ্চ পাইপ, এই ব্রাঞ্চ পাইপটা পেতলের, গ্রান্ড মেটাল। যত কমপ্লেক্স আছে আজকে ডেটে দাঁড়িয়ে কলকাতা শহরে বেশিরভাগ কমপ্লেক্সে এই জিনিসটা কিন্তু মিস আপ হয়ে গেছে। আমি দোষ দিচ্ছি না, পেতলের জিনিস যে পাল্টা নিয়ে চলে গেল। এইখানে আছে আপনার এইটা হচ্ছে কি আপনার পেতলের পুরোপুরি গান মেটাল, কারণ এর মধ্যে হোস আছে, হোস থেকে গান মেটাল গুলো কাটে। যেখানে এই গান মেটাল থাকবে যদি মিসিং হয়, আমি অন্য ক্ষেত্রে যাচ্ছি, সঙ্গে সঙ্গে ইউজ করুন স্টেনলেস স্টিল এসএসএল মাল, চুরি করবে না, কারণ এসএসএল মানে রিসেল ভ্যালু কিছু পাবেন, গান মেটাল মানে রিসেল ভ্যালু পাবে। এখান থেকে চুরি করে গেট টপ পাবে, লোক দাঁড়িয়ে আছে 200 টাকা দিয়ে কিনে নেবে, মালটা কিনবেন 2500 টাকা দিয়ে, বিক্রি করবে 230 টাকা। অর্থাৎ গান মেটাল মালটা ঠিক আছে কিনা এইবারে হচ্ছে আপনাদের ডিউটি। রোজ যখন আপনি ওপর নিচ করছেন তাহলে একবার তাকিয়ে দেখে নিন আপনার পার্টিকুলার ফ্লোরে এই হোসে তাপমাত্রা ঠিক আছে তো, আপনার এই নোজলটা ঠিক আছে তো। কারণ ইন কেস অফ এনি হ্যাজার্ড আপনার ফ্লোর থেকে কিন্তু জয়েন্ট লাগিয়ে ফায়ার ফাইটিং করা হবে। যদি সেগুলো কাটাই থাকে, হাইড্রেন্ট বাল্বের মুখে একটু পরে দেখাবো একটা কানেক্টর থাকে ভেতরে, সেটাও মিসিং, তাহলে আপনি কিন্তু আনসেফ কন্ডিশনে রয়েছেন। যখন লিফট লবিতে যখন লিফটে দাঁড়াচ্ছে একবার উপরে তাকিয়ে দেখুন একটা স্মোক ডিটেক্টর আছে, কোনো স্মোক হলে যখনই ধোঁয়াটা স্মোক ডিটেক্টরে টাচ করবে আমরা ওই স্মোক ডিটেক্টর অ্যাকচুয়েট করে গেল, সঙ্গে সঙ্গে নিচে প্যানেল করে হুটার বাজতে শুরু করবে। এরা দেখে নেবে যে কোন ফ্লোর, কোন লবি বা কোন বিল্ডিং থেকে ফায়ারটা হচ্ছে, তারা গিয়ে ফায়ার ফাইটিং করবে। স্মোক ডিটেক্টরই কাজ করে না, একটা 10 সেকেন্ড সময় তাকান উপরের দিকে, দেখুন আর লাইট ব্লিঙ্ক করছে, সবুজ রঙের লাইট, কিন্তু ব্লিঙ্ক করে জানবেন অ্যাকচুয়েট ঠিক আছে, যদি প্রিন্ট না করে যাবেন ইনঅ্যাক্টিভ, সঙ্গে সঙ্গে মেইনটেনেন্সকে খবর দিই ভাই আমার ফ্রেন্ড স্মোক ডিটেক্টরটা কাজ করছে। বাট এগুলো কিন্তু আপনাদের দেখা দরকার। যদিও মেইনটেনেন্সের লোকরা আসে, আমি কাউকে দোষ দিচ্ছি না, হয়তো তারা ব্যাপারটাকে গুরুত্ব দিবে না, দেখলেই না, তবে পড়ে আছে জানিয়ে দেবো ম্যানেজমেন্টকে। আপনি আপনার পার্টিকুলার ফোনটাকে খেয়াল রাখুন, তাহলে দেখবেন 100% সেফ জন্য চলে যেতে পারে। আমরা যখন ডিটেকশনের ক্ষেত্রে একটা জমানা ছিল, যখন ডিটেকশনের ক্ষেত্রে লোকে ডিটেকশন কি জিনিস বুঝতো না। আজকে যদি দেখা যায় ট্রেনিং এর পর আপনারা বললেন সিকিউরিটি দেখতে ভাই তোমরা চলে লাইভ, কারণ বারান্দা থেকে ফায়ার ফায়ার বলে চাচ্ছে, সবাই শুনবে, ধরুন আমার কি দরকার, ওনার ফায়ার লেগেছে, পিসটা কাগজ ছিল এসছে, হয়তো একটা টেস্ট করা হচ্ছে। এখানেই হচ্ছে ফায়ারের মাইনাস পয়েন্ট। আগে ফাইন দেখুন যে প্রকৃত আগুন লেগেছে না টেস্ট করা হচ্ছে, যদি দেখেন প্রকৃত আগুন লেগেছে সঙ্গে সঙ্গে নিজেরা আপনার ফায়ার ফাইটিং করবার জন্য চলে যায়। তো এই দেখাটা শোনা আর অ্যাক্টিভ না থাকার জন্য দুর্ঘটনা ঘটে থাকে। আমি শুনলাম কয়েকদিন আগে আপনাদের এখানে একটা বিরাট ফায়ার হচ্ছে, কি ফায়ার আমি এখন ঘটনাটা জানি না, তবে এই যে ফায়ারটা হয়েছে লোকেরা গেছে গিয়ে ফায়ার ফাইটিং করে ঝাঁপিয়ে পড়েছে,
তারা কিন্তু আনট্রেন্ড অবস্থায় গেছে। তারা জানতো না যে এই ফায়ারটা ফাইটিং করতে গেলে তার কি কি প্রিকশন নেওয়া উচিত। করে দিয়েছে, ঠিক আছে, আগুনটা নিভিয়ে দিয়েছে। আপনার বাড়িতে ফ্ল্যাটে আপনার একটা ইলেকট্রিক্যাল গেজেট চলছে, একটা আপনার ওয়াশিং মেশিন, একটা মাইক্রোওয়েভ চলছে। হট করে দেখে মাইক্রোওয়েভে আগুন লেগে গেল। আপনি কি করবেন? কান্নাকাটি করবেন? আপনার ফ্ল্যাটের বাইরে দেখে নিয়ে একটা এমসিপি আছে, মিনিয়েচার সার্কিট ব্রেকার, সেটাকে আপনি অফ করে দিন। আপনার ফ্ল্যাটটা পুরো পাওয়ার অফ হয়ে গেল। তখন ইলেকট্রিক্যাল ফায়ারটা কনভার্ট হয়ে গেল সলিড ফায়ার। তখন জল দিন, পানি দিন, পাউডার দিন, যা দিন, কন্ট্রোল হবে। যতক্ষণ ইলেকট্রিক্যাল ফ্লো থাকবে, এক গ্লাস জল দেবেন না। যেই জল দেবেন শর্ট সার্কিটে মানুষ মারা যেতে পারে। অতএব আপনার এমসিপি কোথায় আছে, মিনিয়েচার সার্কিট ব্রেকার, প্রত্যেকে নিজের আপনার আজকের থেকে অবজার্ভ করে নিন। ইলেকট্রিশিয়ানকে ডাকুন, ভাই আমার এমসিপি করে তোমায় দেখাও। রাত ৩টের সময় একটা দুর্ঘটনা ঘটেছে ইলেকট্রিক্যাল। কোথায় ইলেকট্রিশিয়ান, কোথায় সিকিউরিটি পাবেন? তারা তো যেতে যেতেই দুর্ঘটনা ঘটছে। আজকে এখানে একটা ফায়ার আগুন জ্বালা, আমার এখানে ফায়ারম্যান বললো আপনাকে ইনফর্ম করছে, স্যার মিস্টার কাজল সিং এসছে, একটা আগুন লাগে, টেস্ট করা হচ্ছে। এই কথাটুকু বলবার জন্য তার 10 সেকেন্ড সময় লাগে। ফায়ার হচ্ছে, 5 সেকেন্ডে 5 টাইমস জাম্প করে চলে যায়। অর্থাৎ এই ইনফরমেশন দিতে দিতে দেখা গেল আগুনটা আরো চারদিকে ছড়িয়ে পড়ে। তাই যখন আপনি দেখবেন একটা ইলেকট্রিক্যাল ফায়ার হয়েছে, আপনি নিজে জানেন না আপনার ফ্ল্যাটে মিনিয়েচার সার্কিট ব্রেকার এমসিপিটা কোথায়। এবার আপনি এমসিপিটাকে অফ করলেন, আগুনটা কন্ট্রোল হয়ে গেল। আপনার জল পানি যাই দিন না কেন কন্ট্রোলে চলে গেল। যেখানে এমসিপি আছে ওইখানটাতে আগুন ধরে গেছে। আপনি দেখলেন যে এমসিপি যেখানে আছে সেই জায়গাটা কোনো তার ফার আছে, কি করবে? আপনার ওই বিল্ডিং এ বা আপনার ফ্ল্যাটে আপনারা কি জানেন ইলেকট্রিক্যাল রুমে আপনার মেন সুইচ কোনটা, আপনার মিটার কোনটা, ট্যাগ করুন যে এটা হচ্ছে মিস্টার অমুকের মেন সুইচ, এটা তার হচ্ছে মিটার। তাহলে যদি কোনো রকম অপারেশন পার্টিকুলার ওই মেন সুইচ থেকে আপনি অফ করলে আপনার টোটাল বিল্ডিংটা অফ হয়ে গেল। প্রত্যেক ফ্ল্যাটের একটা নিজস্ব করে মেন সুইচ আছে, নিজস্ব করে মিটার আছে। এন্টার বিল্ডিং এর একটা কমন এরিয়া, আলাদা করে মিটার আছে, আলাদা করে মেন সুইচ আছে। সেটা জেনে রাখা দরকার। মানে পাইপলাইন গ্যাস ইন্ডিভিজুয়াল আছে, নিজের ভিতরেই আছে স্তম্ভ। আরেকটা জিনিস গ্যাস ব্যাগ থাকা সত্ত্বেও ম্যাক্সিমাম লোক সিলিন্ডার রাখে। যখন দেখা যাচ্ছে যে আপনি ইলেকট্রিক্যালের সাবজেক্টে যখন আজকের থেকে নিজেদের ইলেকট্রিক্যাল মিটার এবং সুইচ মার্কিং করুন, ম্যানেজমেন্ট কি করে বলি যায়, নিজেরা যে ম্যানেজমেন্ট ঠিক করুন যে কোন হ্যাজার্ড হলে আপনি অনলাইনটাকে কাট করতে পারবেন। দেখা যাচ্ছে এই ইলেকট্রিক্যালের ক্ষেত্রে আমরা অনেক সময় অনেক জিনিসটাকে ঠিক গুরুত্ব দিই, সেম ভাবে গুরুত্ব দিই না এলপিজি, লিকুইড পেট্রোলিয়াম গ্যাস। এই গ্যাসে যাদের আপনাদের এখানে গ্যাস ব্যাংক আছে অনেক সেফ। গ্যাস ব্যাংক হলে কি, গ্যাস ব্যাংক একটা নির্দিষ্ট জায়গা 10টা 20টা সিলিন্ডার রয়েছে। এই সিলিন্ডার থেকে পাইপ লাইন বেরিয়ে গেছে বিভিন্ন জায়গা, অর্থাৎ এই অংশ থেকে পাইপ লাইনটা বেরোলো, বেরিয়ে উপরে গেল, একটা ইলেকট্রোড যাচ্ছে, প্রত্যেক ফ্ল্যাটে আপনার পাইপ লাইন হচ্ছে। এই প্রত্যেকটা পয়েন্টে একটা আইসোলেশন ভালভ আছে। কোনো যদি গ্যাস লিক করে, যে কোনো একটা আইসোলেশন ভালভ যদি বন্ধ করে দিই, তাহলে গ্যাসটা আর কিন্তু সেই করে যাবে না। এই আইসোলেশন ভালভ ঠিক মতো ফাংশন অবস্থায় আছে কিনা সেটা আপনাদের মেইনটেনেন্স থেকে জেনে নেবেন। প্রত্যেকটা আইসোলেশন ভালভ মেইনটেনেন্স হয় এবং এই আইসোলেশন ভালভ যেমন আপনার গ্যাস ব্যাগ থেকে পড়ে উঠেছে, তেমনি প্রত্যেকের কিচেনের মধ্যে একটা করে আইসোলেশন ভালভ আছে। হয়তো দেখলেন আগুন জ্বলে গেল, তো আপনি আইসোলেশন ভালভটাকে কোনোভাবে বন্ধ করে দিন, তাহলে আপনার ওই পাইপ থেকে গ্যাসটা বেরোবে। যদি আপনি সেই আইসোলেশন ভালভ কাজ নাও করে, সঙ্গে সঙ্গে মেইনটেনেন্সকে বলুন আমার ফ্ল্যাটে গ্যাসের আগুনটা ধরে গেছে, সে তাহলে আরেকটা আইসোলেশন ভালভ ধরুন। আপনার ফ্ল্যাট ছাড়া ফ্ল্যাটের বাইরে একটা আইসোলেশন ভালভ থাকবে, ইন্টার ফ্ল্যাটে তার নিচে আইসোলেশন ভালভ, অনেকগুলো একটা করে আইসোলেশন ভালভ থাকে। যে কোনো একটা আইসোলেশন ভালভ যদি বন্ধ করা যায়, পুরো বিল্ডিং এর গ্যাসটা কোনো ট্রাভেল করবে না, একটা জায়গাতে আটকে যাবে। দেখা যায় অনেকে আছেন নিজের বাড়িতে গ্যাস সিলিন্ডার ইউজ করছেন, এই গ্যাস সিলিন্ডারটা ইউজ করছে। এখানে ম্যাডামরা সবাই আছেন, নিজে দেখে নেবেন, স্যাররাও আছেন। আজকে প্রত্যেক এলপিজি গ্যাস, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, এই যে অপারেশন অনেকেই ভুল করে থাকে। আমি আপনাকে মানে কনফার্মলি বলছি কেন ভুল করে থাকে। অনেকের ফ্ল্যাটে আছে ওপেন টাইপ কিচেন, জানেন নতুন করে বানালে ওপেন টাইপ কিচেন আছে,
অনেকের আছে নিজস্ব রান্নাঘর, একদম ক্লোজ রুম। আপনি অফিসে যাবেন, ম্যাডাম কি করলেন, ঘরে গেলেন, রান্নাঘরে সিলিন্ডার অন, ওভেন অন, স্পার্কলার জ্বালালেন, রান্না বসিয়ে বাই সিস্টেম মনে একটা কোনো ফোন এসে গেল। প্রত্যেকের কিচেনে একটা করে উইন্ডো থাকে, তো কমন জিনিস। তিনি কি করলেন, উইন্ডোটা খোলা আছে, তিনি আমরা বলি বাংলায় একটু আঁচ কম করার জন্য ভলিউমটা কমিয়ে দেয়, আপনি করে গেছেন। কোনোভাবে একটা হাওয়া এলো, ফ্লেমটাকে অফ করে দিল। কন্টিনিউয়াস গ্যাসটা কিন্তু বেরোচ্ছে। কিছুক্ষণ পর আপনার মনে পড়ে একটা বন্ধুটা গিয়ে মনে গ্যাসটা গোলাপি খুলে দিয়েছে, এসে দেখে আগুনটা নিভে গেছে, গ্যাসটা বন্ধ চলছে। আর 30 সেকেন্ডে গ্যাস লাইটারটা ফিনিশ, আর কথা বলার প্রশ্ন। কারণ এলপিজি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস 1.5% হেভিয়ার দ্যান এয়ার, বাতাসের থেকে 1.5 গুণ ভারী, নট ভোলাটাইল, গুডবাই নয়। অর্থাৎ যদি একটা 7 স্টোরি একটা গ্যাস সিলিন্ডারে আগুন লাগবে, বিভৎস আগুন লেগেছে, ফ্লেমটা কিন্তু 6 স্টোরে আগুন লাগলে তার ফ্লেমের হাইটটা যায় 3 মিটার, 10 ফিট। 7 ফ্লোরের লোক কিন্তু বুঝতে পারবে, মহসুস করতে পারবে, আরে আগুন লেগেছে, ফ্লেমটা পাচ্ছি। 8 ফ্লোরের লোক কিন্তু কিছু বুঝতে পারবে, সে কালো ধোঁয়া দেখবে, কিন্তু ওই আগুনটা আস্তে আস্তে করে নিচের দিকে নামতে শুরু করে গ্যাসটা, অর্থাৎ 6 থেকে 4 কাট করে গ্রাউন্ডে নেমে আসবে। যার জন্য ওয়েস্ট বেঙ্গল ফায়ার ডিপার্টমেন্ট তার রোড থেকে সবাই চলে আসবে, আমাদের কষ্ট লাগে, এগিয়ে আসুন, কষ্ট করে আসুন। তো দেখা যাচ্ছে এই যে এলপিজি গ্যাস সিলিন্ডারটা রয়েছে, এটার আপনি অপারেশনটা কিভাবে করবেন। প্রথমেই আপনি রান্নাঘর যেটাকে বলি সেখানে যান, যে আগে দরজা জানলাটা খুলে দিন। প্রথমে এক্সস্টটা চালান, এক্সস্টটা চালালে আগের দিনের যে গ্যাসটা লিক ছিল সামান্য বন্ধ করার সময় ওই গ্যাসটা ঘরের মধ্যে থেকে যায়। আমরা দেখি রান্নাঘরে আগের দিন রান্না হয়ে গেছে, পরের দিন সকালবেলা ঢুকেছে, রান্নাঘরে একটা দুর্গন্ধ হচ্ছে, আর কমন কথা গ্যাসটা তো লিক করে গেছে। কত ক্যাজুয়াল আমরা বলে দিই। এবার দেখা গেল আপনি যখন দরজা জানলা খুললেন, এক্সস্ট ফ্যানটা চালালেন, কিছুক্ষণ পর যখন দেখলেন বন্ধটা কেটে গেছে, সিলিন্ডার অন, ওভেন অন, স্পার্কলাইটার বন্ধ করবার সময় আগে সিলিন্ডারটাকে অফ করবেন, একে অফ করুন, তারপর ওভেনটাকে অফ করবেন। কিন্তু আমি বলছি ইফ ডোন্ট মাইন্ড, ম্যাক্সিমাম ম্যাডামরা কিন্তু আগে ফট করে ওভেনটাকে বন্ধ করে দেন, তারপর ইজি করে হাতটা সিলিন্ডারটাকে বন্ধ করেন। এটা কিন্তু ব্যাড প্র্যাকটিস। কারণ নেক্সট টাইম আপনি আবার যখন আগুন জ্বালাতে এলেন, আপনি ওভেনটা বন্ধ করে দিয়েছেন, তারপর সিলিন্ডারটা, তারপর আপনি কি করেন, সিলিন্ডারটাকে অন করলেন, ওভেনটাকে চালু করলেন, স্পার্ক লাইটার দিচ্ছে, ম্যাডাম আপনারা বলতে পারবেন না যে স্পার্ক লাইটার এক চার্জে চলে যায়, কখনো দুবার বা থার্ড টাইমে স্পার্কিং হলো। এই তিনবার যদি স্পার্ক করছেন, জমে থাকা গ্যাসটা কিন্তু বসে নেই আপনার জন্য, কন্টিনিউয়াস ফ্লো কিন্তু বেরোতে শুরু করবে। যেই থার্ড টাইম স্পার্কিং হলো, আগুনের ফ্লেমটা এত বড়, তাতেই লোকের দুর্ঘটনা ঘটে। শাড়িতে আগুন ধরে যাচ্ছে, চুড়িদারে আসলে আগুন ধরে যাচ্ছে, তার কারণ সিলিন্ডার অন, বন্ধ করবার সময় সিলিন্ডারটাকে অফ করুন। এই যে আপনাদের যে গ্যাসের যে এটা রয়েছে গ্যাস লাইনটা, আপনার কমন ওভেনটাকে বন্ধ করে দিয়ে চলবে। আপনার যে ভাল্বটা আছে আইসোলেশন ভাল্ব, সেটাকে বন্ধ করুন। সেটা যদি আপনার ইউজ করতে করতে প্রবলেম হয়, তখন গ্যাসের কোম্পানি থেকে তার ভাল্বটা চেঞ্জ করবে। কিন্তু আপনার কন্টিনিউয়াস কিন্তু পাইপে গ্যাস থেকে যাচ্ছে, ওভেনটা বন্ধ করে চলে গেছে, কোনো কারণবশত ওভেনের ভাল্বটা লিক করলে কন্টিনিউয়াস প্রসেসে কিন্তু গ্যাসটা আপনার বেরোতে থাকছে। কারণ এলপিজি গ্যাস 1.5% হেভিয়ার দ্যান এয়ার, ভোলাটাইল নয়, উদ্বায়ী নয়, ঘরের মধ্যে থেকে যায়। তো যার জন্য যখনই আপনি সিলিন্ডার ইউজ করবেন, এই সিলিন্ডারটাকে আগে সিলিন্ডারটাকে অন, সিলিন্ডার অফ করবেন। মানুষের একটা কমন প্র্যাকটিস আছে, সিলিন্ডার তো ওভেন যে টিউবটা গেছে, এই টিউবটা ফেটে গেল, ব্ল্যাঙ্কেট, প্লাস্টিক জমিয়ে রেখে দেয়। কারণ পরে যাও, কোনো ব্যাপার নেই, তো কয়েক মাস আগে কিনলাম, আরেকটু ভালো করে ফাটুক। যখন বেশি করে ফাটতে গেলে মানুষটাই শেষ হয়ে যায়। কারণ যখন ওখান থেকে গ্যাসটা বেরোতে শুরু করলো, আপনি ওভেন রানিং করছেন, দেখা গেল ফট করে গ্যাসটা আগুনটা ক্যাচ করে নিল, একটা বিরাট ম্যাসিভ দুর্ঘটনা হয়ে গেল। অর্থাৎ পাইপটাকে যখন আপনারা কিনবেন, ওয়েল বেডেড পাইপ কিনবেন, নর্মাল আইএসআই ছাপ্পাওয়ালা রাবার পাইপ কিনবেন না। আপনি যখনই যাবেন গ্যাসের দোকানে দেখবেন ওয়েল বেডেড আছে, বলবেন কটন বেডেড কিনবো না। অর্থাৎ কটন বেডেড পাইপ হলে কিন্তু স্ট্রেংথ খুব কম, কিন্তু ওয়েল বেডেড হোসের স্ট্রেংথ কিন্তু অনেক বেশি, 1-2 বছর মিনিমাম চলবে।
কারণ আপনার রান্নাঘরে হিট আছে, তেল আছে, জল আছে, পাইপের আওয়াজের উপরে এফেক্ট করতে পারে, তারপরে স্ক্র্যাচ হতে পারে, কিন্তু ওয়্যার প্লেটের মধ্যে শর্ট করে সেটা আসে। সিলিন্ডার যখন আসে, আজকাল রেডিও টিভি তো আমরা দেখি, ভাই আমার গ্যাস সিলিন্ডার এনেছো, ওজন যন্ত্রটা এনেছো তো, কি ওজন করবেন আপনি, কি বুঝবেন ওজন? বলে এই দেবে না, 14.5 কেজি ওজন আছে, দেখে নিন আপনার কোনো, আপনি সেটা দেখে নিলেন। কখনই আপনি ভেবেছেন এই সিলিন্ডারটা, আপনি কখনো ভেবেছেন এই সিলিন্ডারটা লাইফ কতদিন, সেটা আপনার জানা নেই। এই যে এক্সটিংগুইশার যেগুলো আছে, 10 বছর পর এক্সটিংগুইশার গুলো ডিস্ট্রয় করে দিতে হবে, কারণ এই 10 বছর এর লাইফ। এর মধ্যে প্রতি 2 বছর 3 বছর পর রিভিল হচ্ছে, কেমিক্যাল চেঞ্জ হচ্ছে, 10 বছর পর এই এক্সটিংগুইশার গুলো কোনো কাজে লাগে না। যদি কখনো ইউজ করতে চান তাহলে ব্যাক প্রেসারে ফেটে যেতে পারে। এখানে এই যে সিলিন্ডারটা আছে, এখানে দেখবেন একটু করে যদি উত্তর লক্ষ্য করে দেখেন, এখানে লেখা আছে D30, লক্ষ্য করেছেন? এবার দেখেন D30, D30টা কি? ওটা নাম্বার ফাম্বার না। যে সিলিন্ডারটা আছে সেই সিলিন্ডারের একটা এক্সপায়ার ডেট, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই মাসটাকে বলা হচ্ছে, ডিনোট করা হচ্ছে এ দিয়ে। এপ্রিল, মে, জুন বি দিয়ে ডিনোট করা হচ্ছে। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর সি দিয়ে। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর টি দিয়ে। আপনার এখানে একটা সিলিন্ডার আপনি নিলেন, দেখলেন লেখা আছে A23, আপনি বলুন ঠিক আছে, সিলিন্ডার নাম্বার হবে। অর্থাৎ 2023 সালে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে এই সিলিন্ডারটার এক্সপায়ার কত হয়ে গেছে, আপনার এখানে সাপ্লাই হয়ে গেছে। প্রপার সিটিতে হয় না, একটু ভিলেজ এরিয়া বা সুপারতে এই 2 নম্বরের সিলিন্ডার প্রচুর সাপ্লাই হয়েছে। কারণ গ্যাসের কোম্পানি আপনাকে ডিটেলস জানাবে না, কারণ গ্যাস কোম্পানি দোষ না, দোষ হচ্ছে ডিলারে। পড়ে আছে সিলিন্ডার, রিফিল করে চালিয়ে দিল ছোটখাটো সেন্টারগুলো বাড়িতে সাপ্লাই করে। আপনারা দেখে নেবেন যে এখানে এক্সপায়ার ডেটটা কবে আছে। এখানে লেখা আছে D30, তার মানে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি 2030 সালে এর এক্সপায়ার ডেট আছে, তার মানে এখন লাইফটা আছে, আমি ইউজ করতে পারি। যখন আজকে থেকে স্যার একটা ভালো কথা বললেন যে আমাদের যদি সিলিন্ডারে আগুন লেগে যায় তো আমরা কি করব। তো সিলিন্ডারে আগুন লাগলে আমরা অনেক সময় ইউটিউবেও দেখে থাকি যে সিলিন্ডারে আগুন লেগে গেছে, দাউ দাউ করে জ্বলছে, একটা বড় বালতি বা একটা জিনিস নিয়ে এসে কভার করে দিলেন, আগুনটা নিলেন। তার মানে অক্সিজেনকে কাট অফ করা হয়। আমরা জানি হাইড্রোজেন গ্যাস নিচে জলে, অক্সিজেন আগুন জ্বালাতে সাহায্য করে, কার্বন ডাইঅক্সাইড ভারী গ্যাস আগুন নেভাতে সাহায্য করে। আপনার যেখানে সিলিন্ডারটা রয়েছে সেখানে কিন্তু সিলিন্ডার, জ্বলন্ত সিলিন্ডার টেনে নিয়ে এসে আপনি কিন্তু বালতি চাপা দিয়ে কন্ট্রোল করতে পারবেন না। তাহলে উপায়টা কি আছে? আজকের পর থেকে প্রত্যেকের বাড়িতে 1 মিটার বাই 1 মিটার মোটা কম্বল বা চট রেখে দেবেন রান্নাঘরে, লাউ পালা সেটার পাশেই রাখবেন, আর অনেক বেশি কষ্ট। কারণ যদি কখনো গ্যাস লিক করে বা আগুন ধরে, নর্মাল জলে ওই মোটা কম্বল বা চটকে আপনি ভিজিয়ে দেবেন, দিয়ে এর মুখে আপনি জড়িয়ে দেবেন। যেই মুখটা আপনি জড়িয়ে দিলেন তাহলে কি হলো, অক্সিজেনটাকে পুরো কভার করে ফেললো, ঢুকতে দিচ্ছে না, প্লাস চটটা ঠান্ডা, নিজেও জ্বলবে না, কারণ কত ওয়েট অবস্থায় রয়েছে, আগুনটা আপনার কন্ট্রোলে চলে আসবে। যদি কোনো গ্যাস লিক করে, নিয়ম হচ্ছে গ্যাসটা আপনার আছেন আপনি 10 তলায়, 10 তলার উপর থেকে গ্যাস সিলিন্ডারটাকে নিয়ে আসতে হবে ওপেন জায়গায়, নাহলে আন্ডারগ্রাউন্ড রিজার্ভারে চুকিয়ে রাখতে হবে। আর পাবেন না পারমিশন আপনি, কারণ আপনি গ্যাস সিলিন্ডারকে ঘাড়ে করে আপনার লোক নামছে, কেউ সিগারেট খেতে খেতে উঠছে, ব্যাস একটু আপনার ফ্লেম লাগলো, ফিনিশ। অতএব আপনাকে কি করতে হবে, ওই 1 মিটার কম্বল বা চট নর্মাল জলে ভিজিয়ে আপনি ভালভের মুখটা ভালো করে জড়িয়ে দিন। যে গ্যাসটা বেরোবে অত কিন্তু ডেঞ্জার গ্যাস নয়, আপনি ওপর থেকে নিচে নামিয়ে রাখুন, তারপর গ্যাস কোম্পানিকে খবর দিন, তারা সিলিন্ডারটা চেঞ্জ করুন। এই যে এলপিজি গ্যাসের যে ইউজটা আমরা অনেক সময় অনেকে জানি না। বাড়িতে দেখবেন আপনার অনেকে রাত্রিবেলাতে কাজ করে আসার পর বিছানায় বসে আপনার ল্যাপটপ ইউজ করছে। এই ল্যাপটপটা যখন ইউজ করবে, ল্যাপটপের সামনে পেছনে বা বোথ সাইডে পকেট আছে, এয়ার ভেন্টিলেশন পকেট। কখনোই ল্যাপটপের ভেন্টিলেশন পকেটে কোনো চাদর, বালিশ এরকম কিছু কভার না করে, তাহলে প্রপার এয়ার ভেন্ট পাবে না, তাহলে আগুন ওভারহিট হয়ে গিয়ে আগুন লেগে যেতে পারে। তো এগুলো হচ্ছে সমস্ত ইনফরমেশন। এবারে আমি দেখাচ্ছি কতগুলো রেস্কিউ প্রসিডিউর। কলকাতার সঙ্গে যত বড় বড় দুর্ঘটনা ঘটেছে, তত দুর্ঘটনা ঘটার পেছনে আগুনের থেকে লোকে বেশি মারা গেছে স্মোক প্লট। স্মোক ইজ এ সাইলেন্ট কিলার। আপনার ভগবান নাই করুন, এই বিল্ডিং এ আপনার একটা আগুন লেগেছে, যে যেখানে যে বিল্ডিং আছে সব বিল্ডিং থেকে লোক এক জায়গায় চলে আসুন, এই জায়গাটাকে আমরা বলতে পারি ফায়ার অ্যাসেম্বল এরিয়া। আপনি জানেন না এই ফ্ল্যাটে আগুন লেগেছে, আপনি আছেন ওই ফ্ল্যাটে, আমার কত ডিস্টেন্স, এতটা স্প্যান, ধোঁয়া এখান থেকে আস্তে আস্তে ট্রাভেল করতে
শুরু করলো। আপনি ঘরের মধ্যে আছেন, স্পট আপনি যখন আপনার ঘরে ঢুকলো, আপনি দরজা জানলা বন্ধ করে যেখানে ফাঁকা পাবে সেখান থেকে স্মোক কিন্তু ট্রাভেল করে গেল। এবার আপনি স্মোকের মধ্যে আছে কার্বন ডাই অক্সাইড, ইনহেল করলেন, মাথা ঝিমঝিম করলো, সেন্সরশিপ করে গেল। যদি কার্বন মনোক্সাইড থাকে, মা বলার টাইম দেবে না, পয়জনাস গ্যাস, ফিনিশ। উপায়, যেখানে আগুন লাগুক, যে যার ফ্ল্যাট থেকে স্ট্রেট নিচে নেমে চলে আসে। এখানে কতগুলো, যেটা হোটেল ইন্ডাস্ট্রিতে হয়, আজকাল আমি রেসিডেন্সিয়ালও করি, বাড়িতে একটা ব্যাগ লাগবে, এটাকে বলা হয় AMC41, দ্য অ্যালুমিনাইজড অ্যাসবেস্টস ক্লথ ব্যাগ। ধরুন কোনো একটা ফ্ল্যাটে আগুন লাগতেই পারে, অসাবধানতাই আগুনটা লাগে। এবার আপনি ফ্ল্যাট থেকে বেরিয়ে আসছেন, দরজা বন্ধ করার পর অবস্থা একটা সেফটি ব্যাগ রাখা হয়, তার মধ্যে আপনার দরকারি জিনিসপত্র, টাকা পয়সা, গয়নাগাটি যা আছে, দলিল, ব্যাগের মধ্যে নিয়ে আপনি চলে আসুন। ব্যাগটা আনতেও পারলেন, যদি ওই AMC41 যে অ্যালুমিনাইজড অ্যাসবেস্টস ব্যাগ, যদি আপনার আগুন লেগেও যায়, ও পুড়বে না, ও কিন্তু সেফ থাকবে, অর্থাৎ আপনার সব জিনিস কিন্তু 100% সেফ জন্য হবে। এগুলো কমার্শিয়াল ক্ষেত্রে চলে, রেসিডেন্সিয়াল ক্ষেত্রে এগুলোকে রাখা দরকার, যে একটা অ্যালুমিনাইজড অ্যাসবেস্টস ক্লথ মার্কেট আপনি পেয়ে যাবেন, যে অ্যালুমিনাইজড অ্যাসবেস্টস ক্লথ দিয়ে একটা ব্যাগ তৈরি করে নিচে চিপ, যা জিনিস আছে ঢুকিয়ে রেখে দিয়ে চলে গেলেন বা সঙ্গে করে নিয়ে চলে গেলেন। কোনো জায়গায় একটা আগুন লাগলো, এই ক্লাবে এক প্রোগ্রাম চলছে, ভগবান না করুন এরকম কোনো একদিনের প্রোগ্রাম চলছে, একটা ফায়ার হ্যাজার্ড, আপনি জানেন যে এই ক্লাবে বেরোবার দরজা কত, যেহেতু আপনি এখানে থাকেন, আপনার এখানে রেসিডেন্ট, সবাই এখান থেকে বেরোবে না, যার যেখানে ডিস্টেন্স কাছাকাছি হবে সে সেই জায়গা থেকে বেরিয়ে যান, সেগুলোকে বলি আমরা ট্রাভেল ডিস্টেন্স। আপনি যে আছেন ফ্লোরে, সেই ফ্লোরে দেখা গেল তো এক একটা ফ্লোরে কটা করে ফ্ল্যাট আছে, টেনামেন্ট আছে, দেখা গেল 1 নম্বর ফ্ল্যাট, তিনি যখন বেরোচ্ছেন 4 নম্বর ফ্ল্যাটের রেসিডেন্ট ওয়েট করছে, না আমরা একসাথে বেরিয়ে যাই, তা নয়, তার কাছে হয়তো সেকেন্ড স্টেয়ারকেস, আপনার কাছে হয়তো প্রথম স্টেয়ারকেস, অর্থাৎ ট্রাভেল ডিসটেন্স যখন কম, আপনি আপনার ফার্স্ট স্টেয়ারকেস দিয়ে নেমে যান, 4 নম্বর ফ্ল্যাটে যিনি আছেন সেকেন্ড স্টেয়ারকেস দিয়ে। ফায়ারের সময় কেউ বলবেন ওয়েট করবেন না, মোবাইল দেখে আয় নিচে নামবো, আগুন লেগে গেছে, নিজে চাচা আপন প্রাণ বাঁচা, আগে নিজে উপর থেকে স্ট্রেট নেমে আসুন, বাস স্মোক যদি আপনাকে একবার ট্রিপ করে ফেলে, ইনহেল করে ফেলে, ওখানেই সেন্সেস হয়ে যাবে। বাঁচার উপায় কি আছে? ইনজেকশন। সবাই চলে যাবে, এটা হচ্ছে রেস্কিউ প্রসিডিওর, এটা ভালো করে দেখে রাখুন, কারণ বিপদ কখন আসে কেউ বলতে পারে না, সেই সময় কি করবে। দেখা গেল পুরো জায়গায় আপনার ফ্ল্যাটে আপনি রয়েছেন, আগুন লেগে গেছে অন্য বিল্ডিং এ, প্রচুর পরিমাণ ধোঁয়া আপনার ফ্ল্যাটে ঢুকে গেছে, তো আপনি ধোঁয়ার মধ্যে থেকে বেরোতে পারছেন, আপনি বলবেন বেরোতে গেলে কি করতে হবে, একটা রুমাল লাগবে, নাকে বাঁধতে হবে, রুমালটাকে করতে জলে ভিজাতে হবে, এত টাইম আপনাকে দেবেন। ছোটবেলায় যেমন হামা করে দিতেন, হ্যালো চেক চেক, এটাকে বলি ক্রলিং পজিশন। এই ক্রলিং পজিশনটাকে আমরা কিন্তু যেতে পারবো না, তাহলে কি করতে হবে, হাতটাকে উপর ভাঙুন, আর ওটা ভাঙুন, এই যে পজিশনটা নিলেন, যে কেউ করতে পারবেন, বয়স্ক মহিলা সবাই করতে পারবে। তো এইভাবে আপনি যান, আর আপনার যে ফ্ল্যাটের যে গেট সেই অবধি আপনি চলে গেলেন, এতে করে আপনার রুমালটা ব্যাস এখানে রুমালও লাগলো না, রুমালটা যদি জল ভেজাতে লাগলো না, এইভাবে ক্রল করে চলে গেলেন কোথায়, আপনার গেট। গেট থেকে বেরিয়ে বাইরে ইভাকুয়েশনের দৌড়াতে, অর্থাৎ আপনি লিফট যখন চলবে না, সোজা উপর থেকে নিচে নেমে চলে আসবে। কারণ ফায়ারের সময় কিন্তু লিফটে চলবে না, ইলেকট্রিশিয়ান আগে লিফটটাকে বন্ধ করে দিচ্ছে, এবার আপনাকে আইদার স্টেয়ারকেস দিয়ে নামতে হবে, অথবা আপনাকে লিফটে দিয়ে যেতে হবে, অথবা ছাদে চলে যেতে হবে, যেটা আপনার কনভিনিয়েন্ট বলে মনে হবে। বয়স্ক মানুষ তারা কি করবে, তারা রিফিউজ এরিয়াতে আসবে, বা ছাদে যদি নিয়ারেস্ট গ্রুপ হয় তারা ওইখানে চলে গেল, যারা ইয়াং তারা নিচে নেমে চলে গেল। ইভাকুয়েশনের ক্ষেত্রে কতগুলো প্রসিডিওর লোকের জানা দরকার, যে ইন কেস অফ ফায়ার, আজকে যে ট্রেনিংটা আমি করাচ্ছি
এই একদিনের ট্রেনিং এ না করতে পারবো কাউকে ফায়ার অপারেটর, ফায়ার মার্শাল, ফায়ারম্যান কিচ্ছু করতে পারবো না। একদিনের ট্রেনিং এ লোকের মনের মধ্যে একটা हौसला पैदा कर सकते हैं। तो फायर जोश पे नहीं होश पे होना चाहिए। गाइड जोश तक नहीं फायर फाइटिंग करा जाएगा, ঠান্ডা দিমাগ থেকে কাজটা করতে হবে। তো আজকে ট্রেনিং এর পর আপনারা বলেন ভাই এত সিকিউরিটি হাউসকিপার তোমরা রয়েছো, তোমরা ফায়ার ফাইটিং করতে পারবে? বা আপনাদের মধ্যে থেকে হাত তুলে হ্যাঁ মিস্টার কাজল সিনহা আমরা ফায়ার ফাইটিং করতে পারবো। আজকের দিনে 5 জনকে পেলাম, আবার একটা 3 মাস পর ট্রেনিং করলাম, আবার 5 জন। বছরে যদি আমি 4টে ট্রেনিং করাই তাহলে আমি 4-5 20 জন লোককে আমি পেয়ে যাবো। তো এই 20 জন লোককে নিয়ে তৈরি হবে ইমামি সিটি ইআরটি টিম, অর্থাৎ এমার্জেন্সি রেসপন্স টিম। এই 20 জনকে নিয়ে আমরা একটা স্পেশাল ট্রেনিং করাবো 7 দিন। সেই 7 দিনের ট্রেনিং ব্রিফিং হবে না, পুরো ফিজিক্যাল ওয়ার্ক, ইন কেস অফ ফায়ার ডুজ অ্যান্ড ডোন্টস, কিভাবে লোককে রেস্কিউ করবে, কিভাবে ফায়ার ফাইটিং করবে, এই ট্রেনিং চলবে। আজকে যদি জায়গাটা ইআরটি টিম তৈরি হয়ে যায় আপনারা নিশ্চিন্তে কিন্তু থাকতে পারবেন যে আজ কিছু হলে শুধু এফএম বা সেফটি অফিসার নয়, আমার ইআরটি টিম আছে 24 ঘন্টা, তাদেরকে কল করবো, তারা এসে আমাদেরকে ফায়ার ফাইটিং করবে বা কোনো বিপদে পড়ে রেস্কিউ করবে। এই যে স্যার বলে লিফট সেফটি, লিফটে উঠে গেলে তারা জানেই না এআরডি আছে কিনা বা আমাদের ফায়ার ম্যাজিক আছে কিনা, জানতে হবে তো, নাহলে এই ধরনের বয়স্ক মানুষকে কি করে আমরা সেফটি করবো। এই ইআরটি টিমের ফাংশনটা অনেক করেছে। দেখা গেল কেউ হয়তো একটু অসুস্থ হয়ে পড়েছে, কেউ দেখা গেল তোমার মধ্যে কোনো জায়গাতে একটু দেখা গেল মানে সেন্সলেস হয়ে গেছে, সেন্সলেস থাকতে অ্যাটেনশন করে দেবে, হাত পা ছড়িয়ে সেন্সলেস হয়ে গেছে। তো দেখা যাচ্ছে পুরো বিল্ডিং থেকে লোক সব নেমে চলে এসেছে, বয়স্ক মানুষ। আজকে যদি এখানে আপনারা 3 বার যদি আগুন আগুন বা ফায়ার ফায়ার বলে চেঁচান, সব বিল্ডিং থেকে লোক মানে কি হলো, ওতে আগুন লেগে গেছে, প্যানিক, প্যানিক মানুষকে শেষ করে দেয়। অর্থাৎ প্যানিকটা হয়ে গেছে, ওই সেন্সলেস হয়ে গেছে, আগুন ওটা রুমের মধ্যে রয়ে গেছে। দেখা গেল আজকের আপনারা এখানে যতজন লোক আছেন, আপনাদের কোনো গেস্ট আছে, কোনো ভিজিট আছে, তারা যদি কোনো কমপ্লেক্সে থাকে আর আমার যদি ট্রেনিং শুনে থাকে, তারা ওয়েটেড, তারা যদি চলে আসবে আপনার। আপনার কোনো গেস্ট এসছে, তিনি জানেন না আপনাদের চলে এসছে, আমরা গেস্টকে তো ডাকেন, ডাকার অবকাশই পাই। তিনি কি করলেন, কোনো ক্লক রুম বা কোনো ওয়াশরুমের মধ্যে ঢুকে গেলেন। এই ক্লক রুম ওয়াশরুমের মধ্যে প্রচুর পরিমাণ স্মোক ঢুকে গেছে, তো এইরকম একটা স্মোকে সেন্সলেস হয়ে পড়ে গেছে। তো সবাই উপর থেকে নিচে নেমে চলে এসছে। আসার পর দেখা গেল যে ইআরটি টিমকে বলা হলো তুমি দেখো তো যে সব লোক এসছে কিনা, প্রত্যেকে তার পরিবারের লোককে খুঁজে পেয়ে গেলেন, আমাদের লোক এসে গেছে। একজন বললেন, এক এক্সাম্পল স্যার বলেন, আরে আমার বাড়িতে গেস্ট এসছে, আমি কিন্তু একজন গেস্টকে পাচ্ছি না। সঙ্গে সঙ্গে ইআরটি টিমের একজন হেড হবে, প্রেসিডেন্ট কি হতো এমন কোনো কথা না, হয়তো প্রেসিডেন্ট আউট অফ সেশন, সেক্রেটারি আউট অফ সেশন, আপনাদের মধ্যে থেকে কেউ একজন ইনসিডেন্টাল কোঅর্ডিনেটর হবে। ঘটনা কখন রাত 3টের সময়, কোথায় ফেসিলিটির লোক, কোথায় ম্যানেজমেন্টের লোক, তার জিআর কাজ সব ব্যস্ত কলকাতা বাইরে। তো আপনাকে হতে হবে ইনসিডেন্টাল কোঅর্ডিনেটর। ভাই তোমরা এই 4 জন আছো, তোমরা এখানে ফায়ার ফাইটিং করো, এখানে এক্সটিংগুইশার নিয়ে যাও, তোমরা 4 জন এখানে গিয়ে ফার্স্ট এড বক্স নিয়ে বসে পড়ো। টিম নাম্বার বি, টিম নাম্বার সি, তোমরা ওদেরকে রেস্কিউ করো। টিম নাম্বার ডি হাতে থাকো 5 জন, ইন কেস এনি হ্যাজার্ড তখন তাদেরকে ফায়ার ফাইটিং করতে সাহায্য করো। তো এই 4 জনের মধ্যে থেকে দেখা গেল কেউ অসুস্থ হয়ে পড়ে আছে, তাহলে কি করবে, তা একে রেস্কিউ করা দরকার। তো আপনি আসুন, প্রথমেই করতে হবে এই লোকটাকে রেস্কিউ আমি কি করে করব। এর ওজন দেখা যাচ্ছে তো 50 কিলো আছে, তা লোকটাকে আমাকে তুলতে হবে, ফেলে রেখে আসতে পারবো না। ভালো করে সিস্টেমগুলো দেখে নি তো ভুল করবে। এইভাবে কখনো বসা যায় না, প্রথমেই লোকে ভুল করে। বসতে হবে এইভাবে, অর্থাৎ একটা পা ফোল্ড করে একটা পা এইভাবে, কারণ এইটা স্প্রিংয়ের মতো বডিটা কাজ করে। এইভাবে ফার্স্ট বসার নিয়ম খেয়াল করছেন সিকিউরিটিরা। এদিকে মাথাটা এদিকে বসবার পর अच्छा तो जल्दी उठाया जाएगा। বসবার পর তাহলে এনাকে আমাকে তুলতে হবে, তুলবার ক্ষেত্রে সেন্সলেস, অর্থাৎ আমাকে এখানে এইভাবে তোলার পর আমার বডিটা সঙ্গে সঙ্গে ওর এই মাথার সাথে বুকটাকে আমাকে
সেট করতে হবে যাতে করে শেষ পেজ এখানে যেটুকু করে বডি একদম লুজ এখানে ওখানে পড়ে যেতে পারে তাহলে এর মাথাটা আমার এখানে বুকের উপরে রেস্ট করানো হওয়ার পর এইভাবে ক্লিপ করতে হবে প্রত্যেকে চেক করে দেখো ক্লিপিং প্রসিডিওর কখনো এইভাবে হয় না 5 আঙুল দিয়ে ভিতরে grip করতে হয় অনেকেই দেখবে নিচে আছে উপরে উঠছে বন্ধু ফের ধরলাম উঠে গেল স্টাইল সেফটিতে চলবে না যদি হাত স্লিপ করে লোকটা ফিনিশ পড়ে যাবে অর্থাৎ প্রত্যেকে আঙুল এইভাবে করুন এগুলি যারা আছে আইএসপিটা সবাই এইভাবে সলিড কি হয়ে গেল হওয়ার পর দুটো হাত এই হাতের ভেতর দিয়ে এইভাবে গ্রিপ করতে হবে তারপরে ও একদম এরপর আপনি এইভাবে টেনে শুয়ে পড়ো করুন আপনি করুন ওটা খোলা আছে কিন্তু এগিয়ে যান আস্তে করুন তাড়াহুড়ো করবেন তুলুন আপনি বসে ঠিক করেন ঠিক করে বসুন করুন প্রথমে একটু অসুবিধা ট্রেনিংয়ে ঠিক হয়ে কোনো লজ্জা ভয় সবাই আপনার কিছু না আমাদের তো কেউ চেনে না আপনার লজ্জা কিছু করুন আবার এই পাটা মুড়ে রাখবেন হ্যাঁ এবার হাতটা সলিড আপনি মুখের মধ্যে মাথাটাকে ঢাকা আপনি এগিয়ে যান বাস এইবার চলুন স্লিপ করুন আস্তে খাবার প্রথম একটু ভয় লাগবে এইভাবে ধরবার পর কোনো লোককে নিয়ে যাওয়া সম্ভবপর নয় তাই ইজি মেথড কি আছে একটা হাত এর বুকের উপরে এইভাবে দিতে হবে দেওয়ার পর এর ফিক্সড আপনার ঘুরতে আমার দেওয়ার পর বাচ্চাদেরকে যখন একটা করে মেথড দেখি বাচ্চাদের দিক থেকে করে আরে বাচ্চা চলুন বলেন কি বাচ্চা ঠিক আছে চলুন চেষ্টা করুন ভুল হোক চলুন বাস চলাচ্ছি এইভাবে একটা লোককে কিন্তু নিয়ে আসা সম্ভবপর নয় আপনার ওজন কত বুঝলেন 50 কেজি এদিকে সামনে আপনার ওজন কত 60 কেজি ওজনের লোক 50 কেজির লোককে আনতে পারছেন ম্যাডাম ওই সময়তে আপনাদের দায়িত্ব মিস্টার কাজক ছিল যেভাবে দেখিয়েছে সেভাবে করুন কিভাবে এই লোকটাকে ধরতে হবে এইভাবে এটা হচ্ছে ওনার রিস্ট এখানেও ধরবে না পুরো রিস্ট এখানে গ্রিপ করুন প্রত্যেকে রিস্টটাকে ধরুন তো দেখুন পুরো গ্রিপ হচ্ছে কিনা করুন মেইনটেনেন্স সিকিউরিটি কিন্তু সবার আগে করতে তোমাদের দরকার তারা না করলে না হচ্ছে তো রিস্টটা পুরো গ্রিপ এখানে কোনো কি হচ্ছে না এই জায়গাটা ধরতে হবে তো এই জায়গাটা ধরবার পর এর বডি থেকে 50 কিলো 25 করতে হবে একটা হাত এর মধ্যে থেকে নিতে হবে এই কাজটা ওর একদম পেটের কাছে নিতে হবে মানুষটা আস্তে করে উপরে নিয়ে তো এখানে ডিফারেন্ট এজ ডিফারেন্ট ওয়েটের মানুষ আছে যারা একটু হালকা তাদেরকে এইভাবে তুলতে পারবে খালি লোকেদেরকে তারও প্রসিডিউর আছে হাতটাকে তো নিজে করুন ঘাবড়াবার কিছু আগে তুই ধরে এক করে ব্যাস তুই বয়টাকে লুজ না পুরো কাঁধের উপর তারাও হচ্ছে না আরো নিচু আরো নিচু দাঁড়ান এই হাতটা দিয়ে ওটা তুলুন এই হাতটা এই হাত দিয়ে ধরুন আপনি হাতে ধরুন মানে একটা ফ্রি রাখতে হবে কেউ সামনে এসে গেলে সরাতে হবে ঘরটা তুলতে হবে কোনো কি ফ্রি এবার একটু এগিয়ে চলুন আপনি একবার লুজ করবেন কোনটা খরচা লুজ চলে আসুন আপনার আগের থেকে এটা সুবিধা হবে আর আগেরটা সুবিধা হবে এইটা সুবিধা এই হচ্ছে প্রসিডিওর না জানার জন্য স্টিফেন কোট অনেক লোক উপর থেকে ঝাঁপ করেছে কিভাবে রেস্কিউ প্রসিডিওর জানে না দেখতে পেরে হাসি লাগে কিন্তু যখন প্রকৃত দুর্ঘটনা ঘটে তখন মানুষের মাথা ব্রেন আউট হয়ে যায় দেখা যায় সামান্য একজন মানুষ দেখেছে মোবাইলে ছবি তুলেছে যে এইভাবে কিন্তু রেস্কিউ প্রসিডিওর সেটা তো সেই দিন হয়তো আপনার একটা ওপিনিয়ন একটা মানুষের লাইফ হয়েছে এটা খেয়াল রাখতে হবে কোনো মহিলা অসুস্থ হয়ে পড়েছে তাকে কি করে রেস্কিউ করছে ঢোকা থেকে রেস্কিউ করছে থেকে বলা ইন্টারন্যাশনাল সেফটি রুল বলা হচ্ছে কোনো জায়গায় আগুন লাগলে বিল্ডিং এ 2.5 থেকে 3 মিনিটের মধ্যে পুরো বিল্ডিংকে ইভাকুয়েট করতে হবে তখন
ফোনে কথা বলতে বলতে আসতে হবে না, তাড়াতাড়ি করে নামতে হবে। ডু নট রান, দৌড়াবেন না, তাড়াতাড়ি করে নেমে আসুন এই ফাঁকা জায়গায় ফায়ার অ্যাক্সিডেন্ট। তো সেই 2.5 থেকে 3 মিনিটের মধ্যে অনেক দুর্ঘটনা ঘটে। লোকে পড়ে যায়, পা পিছতে যায়, হাতে পায়ে চোট লাগে, উঠতে পারে না। তখন মহিলা অসুস্থ হয়ে পড়েছে, প্রচণ্ড পরিমাণ স্মোক ইনহেল করে ফেলেছে, তাকে রেস্কিউ করবো কি করে? একটা হাত কাঁধের ওপর, এই হাতটা এর কাঁধে, আর একটা হাত দুটো হাঁটুর নিচে, বাংলায় যাকে বলে চ্যাংদোলা। তো এই হচ্ছে প্রসিডিউর। করো 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 করো। করো একটা করো। এই হাতটা চেক করলাম জীবনে কোনদিন কাউকে করো করো লজ্জা পাচ্ছ কেন তোমরা? বডি লুজ, একদম লুজ লুজ লুজ, একদম লুজ, তবেই হবে। যদি ঠিক থাকে তুলতে পারে ফেলে দেবে, একদম লুজ। একটু এইভাবে কিন্তু একটা মানুষকে রেস্কিউ করা যেতে পারে। আরে মিস্টার সিনহা, এই তো খুব চটপট হয়ে গেল। আমার কমপ্লেক্সে একজন হচ্ছে 100 কিলো ওজন, তাকে কি করে নিয়ে আসবো? হতেই পারে 100 কিলো ওজন, তাকে নিয়ে আসা পসিবলটা দেখা আসুন, কে আসবে 100 কিলো? यदि फैले पड़े जाए तो জামাটা নষ্ট হবে তো যদি একটা রুমাল দাও, রুমাল একটা রুমাল দাও, হাতটা পাস। অসুস্থ হয়ে পড়েছে, তাকে নিয়ে আসা দরকার। সেখানে দেখা যাচ্ছে আপনাদের গাড়ির অভাব নেই, প্রচুর গাড়ি, অ্যাম্বুলেন্স চলে এসছে, অ্যাম্বুলেন্স চলে এসছে, কিন্তু এই লোকটা হচ্ছে 100 কিলো ওজন। তো দেখা গেল স্যার বললেন, ভাই আমার এখানে 5 মিনিট টাইম আছে, যেভাবে ওপর থেকে নিয়েছে, আমি কোনো কথা শুনতে রাজি না। একে পাঠানো হলো, এদেরকে এত মোটা লোকে ঠিক করে নিয়ে যাবো, ওর সঙ্গে পাঠানো হলো, একে পাঠানো এদিকে আসে। এ বললো, ভাই আমি যাবো না, তুই যা। ওর নাকে রুমাল বেঁধে ট্রলিং করে হামাগুড়ি দিয়ে এই অব্দি চলে চাই সময় গোয়া। যাওয়ার পর কি করলে একটা রুমাল দিয়ে ঝট করে হাত থেকে হাতবার পর কি করতে হবে, এইভাবে নিয়ে একটু করো, চলো এইভাবে চলো, এইবার ট্রল করো, এইবার ট্রল করো, এইভাবে ট্রল করে যেতে হবে কোথায়, মেইন রোড। যাওয়ার পর এখন না করতে দাও। যাবার পর দেখা যাচ্ছে আপনাদের এখানে স্ট্রেচার আছে। হ্যাঁ, স্ট্রেচার আছে। কটা আছে? একটা। 20 জন অসুস্থ হয়ে পড়েছে। তো স্ট্রেচার কোথায়? একটা লোক যদি 20 জনকে নামাতে হবে, লোক তো প্রচুর আছে রেস্কিউ করার জন্য। তার প্রসিডিউরটা কি? ফলো না। আগে তুলছিল ওকে ওকে পজিশনটা নিচ্ছিল, অবস্থা পজিশনটা ওদিকে মাথা গান জেনারেলি বসে বসো বসো, চটপট করো চটপট করো, নাও তোলো 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 বাস। গ্রিপ করে ভালো করে গ্রিপ করো, গ্রিপ করে ভাগ করো, ছেড়ে দাও, বলো বলো। খাজানামাটা দেখতে পাই না, আগে তুমি তোলো তোলো, এইভাবে চলে যেতে হবে। কারণ স্টেশন না থাকলে রেস্কিউ করতে পারবে। ওইভাবে একটু নিয়ে এসো, নিয়ে এসো, তুমি আগে যেতে হবে। দেখবেন আপনি যখন বিভিন্ন হসপিটাল নার্সিংহোমে যান বা নিজেরা দেখবেন, স্টেশনে যখন যাচ্ছে, এটা লাইক একটা আর্টিফিশিয়াল স্টেশনে কাজ করছে। যিনি অসুস্থ ব্যক্তি, তার মাথা সবসময় উঁচুর দিকে থাকবে, পাটা নিচের দিকে, কারণ ব্লাড সার্কুলেশন উপর থেকে এদিকে আসছে। যদি উল্টো রিভার্স হয়, উনি উল্টো দিকে উপর উঠে যাবে, কারণ ব্লাড সার্কুলেশন মাথায় যাওয়া অনেক ফিনিশ। অর্থাৎ এই যে মাথায় রাখবেন, এই উপরের দিকে থাকবে, মাথা যেন সবসময় উঁচুতে থাকবে। এইভাবে লাগবে। এই অবস্থায় আছে, কি স্টেশনে আছে, মানুষটা শুয়ে আছে, তার মাথা যেন একটু উঁচুর দিকে থাকে, পাটা যেন একটু নিচু করা হয়, তাহলে ব্লাড সার্কুলেশনটা ভালো করতে হবে। দেখা যাচ্ছে আপনাদের কমপ্লেক্সে অনেক ডাক্তারও আছেন, ডাক্তাররা ট্রিটমেন্ট করছেন সবকিছু। দেখা যাচ্ছে যে সময়তে এরকম একটা ঘটনা ঘটলো, দেখা যাচ্ছে সেই সময় এআরএস আর্টিফিশিয়াল রেসপিরেশন সিস্টেম করা দরকার।
তো ডাক্তাররা সব ভেজিটেড, কেউ নেই। এমন দুর্ঘটনা ঘটেছে যেটি এখন এক্ষুনি আর্টিফিশিয়াল রেসপিরেশন সিস্টেম চালু করতে হবে। তো আগে একটা জমানা ছিল মাউথ টু মাউথ রেসপিরেশন সিস্টেম, তারপরে সে নিউবুলাইজার সিস্টেম, সেটা মানুষ অত অভ্যস্ত নয়। তাহলে কি করতে হবে? সিস্টেম এটাকে এয়ারের বলি, আর্টিফিশিয়াল রেসপিরেশন সিস্টেম। প্রত্যেকে এই হাতটা এই হাতের মাঝখানে নিই। नहीं नहीं ठीक से देखो ये এবার इम्पोर्टेंट পর पॉइंट है এই লোকটা শুয়ে আছে, এর দুটো নিপিলের মাঝখানে হাতটাকে দিই, দিয়ে আপনি 20 টাইমস এর যা শরীর সেইভাবে প্রেসার দেবেন। 20 টাইমস করবার পর ছেড়ে দেবেন, আবার 5 মিনিট পর 20 টাইমস করবেন। তাহলে কিন্তু আর্টিফিশিয়াল রেসপিরেশন সিস্টেম চালু হবে। আপনি মনে করেন একবার হচ্ছে না, করতেই থাকি করতে লোকটা মনে হচ্ছে এরকম ধরে দুর্ঘটনা না হয়। রেস্ট দেবেন, 20 টাইমস করবার পর আবার রেস্ট, আবার আপনি বলেন মিস্টার কাজ হচ্ছে না, ও এসব আমরা পারবো না, এত টাফ কাজ পারবো না, তার থেকে আমরা ডেকে নিয়ে হসপিটালে গিয়ে ফেলে দিয়ে চলে আসি। কিন্তু লোকটার টাইম নেই, আরো ইজি মেথড দরকার। তো আমাদের যা কিছু কাজ করবো হাত ডান দিক থেকে আমরা কাজটা করি। এই ডান হাতটা স্ট্রেট, বাম হাতটা স্ট্রেট, ডান পাটা তুমি কিচ্ছু করো না বাবু, তুমি চুপচাপ শুয়ে থাকো, ডান পাটা এরপরে ঠিক আছে। তোমার যদি কিছু হয় ওই মেয়েটি খরচা আমার সব কিছু চুপচাপ। এবারে মুখটা এদিকে হেলে হওয়ার পর এটা পরিষ্কার স্ট্রেট ওইটাবার পর এই হাতটা ঘুরিয়ে লুজ করো, এই হাতটা ঘুরিয়ে মাথা এখানে রেস্ট, এই হাতটা ঘুরিয়ে নিয়ে মাথা এখানে রেস্ট, দুটো পা একদম স্ট্রেট করবার পর ওইটা ঠিক করো। করবার পর কি করতে হবে? রাবিং করতে হবে, ঘষতে হবে। এই হাত দুটো হাত নিয়ে অপর থেকে নিচে অব্দি হালকা করবো, জাস্ট 1 2 3 4 4 3 2 1। অপর থেকে যখন করবো হালকা, নিচে থেকে যখন করবো একটু বেশি। এইভাবে যদি রাব করতে থাকি, ঘষতে থাকি, একটা সময় তার রেসপিরেশন সিস্টেম চালু হবে। এইটা হচ্ছে তার মেন প্রসেস। ছেড়ে দিয়ে ছেলেটা নামছে, হঠাৎ 10 তলা থেকে নামতে নামতে পাটা তার ফিট করবে, পড়ে গেল, পা মুড়ে যে পড়ে গেল, সে উঠতে পারছে না। তো স্যারের কাছে খবর এলো সেটা পা মুড়ে পড়ে গেছে, উঠতে পারছে না। তা কি করতে হবে? তার একটা প্রসিডিউর আমি দেখিয়ে দিই, এটা জাস্ট দেখা যাচ্ছে এদিকে দুজন এসো, আমার দুজন পা মুড়ে পড়ে যাচ্ছে, করতে হবে দুজন আসুন, সামনাসামনি দাঁড়াও, দুজন মুখোমুখি দাঁড়াও, মুখোমুখি দাঁড়ায়। এটাকে 3 আর্ম সিস্টেম বলি, ছোটবেলা আমরা প্রচুর খেলেছি। অপোজিট ডিরেকশনে খেলেছি, বসে পড়ি। নিয়ম হচ্ছে যে চেয়ারটা নেবো সেই চেয়ারটা যে তলায় যেন কোনো লেগ না থাকে, কারণ 10 তলা থেকে ওই লোকটা নিয়ে আসা সম্ভব না। আসুন, সামনের দিকে মুখ করে বসো, দুটো হাত তাদের সামনের দিকে মুখ করে বসো, দুটো হাত তাদের উপর দিয়ে ভালো করে আরেকটা পিছনে ওঠো। এইভাবে কিন্তু একটা লোককে আমরা অনায়াস ওপর থেকে নিচে নামিয়ে দিতে পারি, নিয়ে যেতে পারি। সব জায়গায় রেস্কিউ প্রসিডিউর দেখানোর পর লোকে বলে মিস্টার সিনহা আমাদের ভূমিকম্প হলে কি করবে? আপনারা জানেন কলকাতার শহর কিন্তু সবচেয়ে বেশি আর্থকোয়েক এরিয়া। 3-4 রিক্টার স্কেল কিচ্ছু হবে না, বিল্ডিং কিচ্ছু হেলবে না। যখন 6-7 রিক্টার স্কেল হবে তখন কিন্তু আপনি বুঝতে পারবেন। আপনি উঠে আছেন ছাদে, স্যার আছেন নিচে, ফোন করে বলে আরে ভাই বিল্ডিংটা তুলছে, তো উনি বলতো এই তো নিচে দাঁড়িয়ে আছে। আপনি ঠিক বলছেন, উনি বুঝতে পারছেন না, কারণ হাই অল্টিটিউডে বিল্ডিং তুলছে বোঝা যাচ্ছে, উনি বুঝতে পারছেন। প্রশ্ন করি, আপনার বাড়িতে প্রত্যেকে বাড়িতে কোনো খালি ওয়াল আছে? সব ওয়াল তো ইন্টেরিয়রে কাছে। কোনো টেবিল আছে যে টেবিলের তলা আপনি ঢুকতে পারবেন? নেই। খাট আছে ঢুকতে পারবেন? নেই। তাহলে বাঁচবেন কি করে? দেখবেন কলকাতা যখন ভূমিকম্প হয়, একটা বাচ্চা ছেলে বেঁচে গেল, তার মা মরে গেল। তার কারণটা কি? বাচ্চা ছেলেটা তো কোনোভাবে হামাগুড়ি দিয়ে এমন করে টেবিল বা খাটের তলায় পড়ে গেছে, বুঝে গেছে যে যখন দেওয়ালটা ভেঙে পড়লো সেই জিনিসের উপর পড়লো, বাচ্চাটা বেঁচে গেল। কিন্তু বাবা মা জানে না, সে উপর থেকে আসতে গেলে লোহার টুকরো বা ইটের টুকরো মাথা পড়লো, ফিনিশ। কারণ ভূমিকম্প যখন হয় তখন সব থেকে এই সমস্ত বিল্ডিং এর সেনসিটিভ জায়গা হচ্ছে লিফট অ্যান্ড স্টেয়ারকেস। লিফট তো চলবেই, স্টেয়ারকেস এখন উঠে দেখুন একটা সাইডে সলিড আর একটা সাইডে কোনো সাপোর্ট নেই। তো যত দেখবেন ভূমিকম্প হবে আগে স্টেয়ারকেসটা ভেঙে যায়। তো তাহলে এইসব হচ্ছে আমাদের অ্যাক্সিডেন্টাল প্রন এরিয়া। ওই কি করবেন এই সময়? আপনার বাড়িতে আজকের থেকে চেষ্টা করুন একটা ওয়াল, যে কোনো একটা ওয়াল ফাঁকা রাখুন। মনে করি এটা একটা ওয়াল,
এই সবাই কষ্ট হচ্ছে দেখি কিন্তু কেউ যাবেন না। এরপরে কিন্তু আর একটা সুন্দর প্রোগ্রাম আছে, লিফটের ব্যাপারে আমরা দেখাবো। এবারে দেখা যাচ্ছে একটু কষ্ট হচ্ছে, সবাই এই থাকুন। ব্রেনটা আরো কিছু এখানে ব্রেনটাকে একদম গার্ড দিতে হবে, এই 5টা আঙুলে ব্রেনটাকে গার্ড কভার করো, হাঁটু গেলে বসো, হাঁটু গেলে বসো, মাথাটাকে একদম মাটিতে ঠেকিয়ে দাও মাথা। এটাকে বলছে যে লাইফ ক্যান্ডি। কোনো বিল্ডিং যখন ভাঙে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ভাঙে না, একটা টিকটিক করে ভাঙে। যদি কোনো দেওয়াল ভেঙে পড়লো, এর পিঠে রাখো, চোট হলো, মানুষটা কিন্তু বেঁচে যাবে। যদি মাথায় লাগে তো একদম মানুষ ফিনিশ। তো এইভাবে কিন্তু আমি রেস্কিউয়ের ক্ষেত্রে মানে ভূমিকম্পের ক্ষেত্রে আমি নিজেকে বাঁচাতে পারবো। আজকের এরা যারা এতক্ষণ আমার সঙ্গে কোঅপারেট করলো, এদেরকে একটু উৎসাহ দেওয়ার জন্য বিগ ক্ল্যাপস দিই। এবার আমি একটু আসবো আপনাদের কাছে ফায়ার ফাইটিং কিছু প্র্যাকটিক্যাল টেকনিক দেখাবো, যে ইন কেস অফ ফায়ার আপনারা কিভাবে ফায়ার ফাইটিং করবেন।